হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি মণিদীপা ঘোষ, তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি। আমরা ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স বই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক পড়ছি, আর আমরা শুরু করেছি তার প্রথম চ্যাপ্টার কনস্টিটিউশন ওয়াই অ্যান্ড হাউ। যদি আমরা মনে করি তাহলে দেখব যে এর আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি কনস্টিটিউশন বলতে বেসিকলি আমরা কি বুঝি, আর কনস্টিটিউশন কী কী ফাংশন করে, কোন কাজগুলো বেসিক কাজ হিসেবে কনস্টিটিউশন করে। তো আমরা দেখেছি কনস্টিটিউশন হচ্ছে এমন কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো একটা স্টেট কিভাবে গভর্নড হবে সেই বিষয়ে একটা পথনির্দেশ দেয় বা গাইডলাইন দেয়। যখনই আমরা কনস্টিটিউশনের এই কাজগুলোর কথা ভাবি তখনই একটা প্রশ্ন আমাদের মনে আসে, সেটা হলো এই যে আমরা কনস্টিটিউশনকে বলছি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, বা কনস্টিটিউশন আমরা সকলে মেনে চলতে বাধ্য, সে সমাজের যে কোনো স্তরের মানুষই হই না কেন, কনস্টিটিউশনকে এই এতখানি ক্ষমতা, এই অথরিটি কে দিয়েছে? কনস্টিটিউশনের এই পাওয়ার কোথা থেকে আসে? এই প্রশ্নটা করা মানেই কিন্তু আমরা ডাইরেক্টলি কনস্টিটিউশনকে কোয়েশ্চেন করছি যে কোথা থেকে কনস্টিটিউশন তার এই মান্যতা পায়। তাহলে এই কথাটা যখন আমরা পর্যালোচনা করব, যখন আমরা এই কথাটা ভাবতে বসবো, তখন আরেকবার আমাদের দেখে নিতে হবে যে কনস্টিটিউশন বলতে কি বোঝায়। Constitution is a compact document that comprises a number of articles about the state, how the state should be constituted and what norms should it follow. এই যে কনস্টিটিউশন কতগুলো আর্টিকেলের কথা বলে, এই আর্টিকেলে কি বলা থাকে? এই আর্টিকেলে বলা থাকে একটা স্টেট কি করে গভর্নড হবে, সেই নর্মগুলোর কথা বলা থাকে যেগুলো আমাদের একটা স্টেটের সিটিজেন হিসেবে ফলো করতে হবে, আর কেমন করে একটা স্টেট কনস্টিটিউটেড হবে, কেমন করে একটা স্টেট গঠিত হবে সেই কথাও কিন্তু একটা কনস্টিটিউশনে বলা থাকে। কিন্তু এই যে এত কথা বলা থাকে, সেই অথরিটি কোথা থেকে আসে? এর আগে আমরা পড়েছি যে কনস্টিটিউশন বিভিন্ন কাজ করে। কনস্টিটিউশন আমাদের সোসাইটিতে কোঅর্ডিনেশন দেয়, কনস্টিটিউশন একটা গভর্নমেন্টকে লিমিট করে যে সে কতখানি অবধি কাজ করতে পারবে, কতখানি পারবে না। কনস্টিটিউশন তার সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটস দেয়। আরও কনস্টিটিউশন কী করে? কনস্টিটিউশন শুধুমাত্র গভর্নমেন্টকে লিমিটই করে না, সেই একই সঙ্গে গভর্নমেন্টকে কতগুলো পথ নির্দেশ দেয়, কতগুলো গাইডলাইন্স দেয়, যেগুলোকে আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেগুলোর মাধ্যমে একটা কান্ট্রি ওয়েলফেয়ারিস্ট স্টেট হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে। এবার শুধুমাত্র বইয়ের লাইনগুলো পড়ে আমি জানলাম যে কনস্টিটিউশন এই কাজগুলো করে, তাহলেই কিন্তু হবে না। আমাদেরকে সেই লাইনের মাঝের যে এসেন্সটা, সেই এসেন্সটাও কিন্তু বুঝতে হবে। এই যে আমরা কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো আমরা বুঝতে পারছি একটা কনস্টিটিউশনে বলা থাকে এবং কনস্টিটিউশন সেই কাজগুলো করে, কিন্তু এর বাইরেও কনস্টিটিউশনের অনেক কাজ থাকে। সেই কাজগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি? কনস্টিটিউশনকে হতে হয় জাস্ট আর এফেক্টিভ। কি করে কনস্টিটিউশন জাস্ট আর এফেক্টিভ হবে? তাহলে আবার আমরা চলে যাই কনস্টিটিউশন কাকে বলে। বারবার দেখো আমাদের কাছে কিন্তু কনস্টিটিউশন কাকে বলে এটা ঘুরে ফিরে আসছে, এবং বারবার হয়তো আমরা একই কথা রিপিট করছি, কিন্তু এই রিপিটেশনটা ভীষণ রকম দরকার হয়ে পড়ছে। এই যে কনস্টিটিউশন কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা বলে, কতগুলো নর্মসের কথা বলে, কেমন করে একটা স্টেট কনস্টিটিউটেড হবে সেই কথা বলে, এই বলাগুলো কি করে বলে কনস্টিটিউশন? আমরা জানি আমাদের দেশের ক্ষেত্রে অন্তত আমরা দেখি যে কনস্টিটিউশন বলতে আমরা একটা বই দেখি, সেই বইয়ের মধ্যে লেখা থাকে যে একটা দেশ কেমন করে পরিচালিত হবে, তার সিটিজেনদের কী কী রাইটস অ্যান্ড ডিউটিস থাকবে, সেখানে কী কী ডাইরেক্টিভ প্রিন্সিপালস হবে, এই সমস্ত কিছুই সেখানে লেখা থাকে। তাহলে কনস্টিটিউশন এক নম্বর হতে পারে রিটেন কনস্টিটিউশন, যেমন আছে ইউএসএতে। আমাদের দেশেও কিন্তু একটা রিটেন কনস্টিটিউশনের অস্তিত্ব আমরা দেখতে পাই, কিন্তু কনস্টিটিউশন যে সবসময় রিটেন হবে সেটা নাও হতে পারে। যেমন আমরা ইউকের ক্ষেত্রে দেখি যে কনস্টিটিউশন হলো আনরিটেন। কেন আনরিটেন? কারণ ওখানকার যে কনস্টিটিউশনটা সেটা কিন্তু ইভলিউশনের মাধ্যমে কনস্টিটিউশন তৈরি হয়েছে। অর্থাৎ কোনো একদিন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসলো, সেখানে দেশের সমস্ত পলিটিক্যাল লিডার্সরা একত্রিত হয়ে একটা কনস্টিটিউশন তৈরি করলেন এবং সেই কনস্টিটিউশনকে মান্যতা দেওয়া হলো। এরকম কিন্তু একদিনে ঘটেনি। কনস্টিটিউশন বহু সময় ধরে বিভিন্ন রিচুয়ালস, বিভিন্ন কাস্টমস, বিভিন্ন রিলিজিয়ান, এগুলোর মাধ্যমে কনস্টিটিউশন ইভলভ হতে হতে আজকের তার যে চেহারা সেই রূপ ধারণ করেছে। এইরকম কনস্টিটিউশন কোথায় দেখা যায়? ইউকেতে দেখতে পাওয়া যায়, যেখানে কনস্টিটিউশন বলতে কোনো সিঙ্গেল ডকুমেন্টকে কিন্তু বোঝায় না। তাহলে আমরা দেখছি কনস্টিটিউশন হতে পারে দুরকম, রিটেন আর আনরিটেন। এবার কনস্টিটিউশন যেমনই হোক না কেন, সেটা লিখিত হতে পারে, সেটা অলিখিত হতে পারে, কিন্তু কনস্টিটিউশনের যে গুণ দুটো অবশ্যই থাকা দরকার, সেই দুটো হচ্ছে কনস্টিটিউশনকে জাস্ট হতে হবে
এবং কনস্টিটিউশনকে এফেক্টিভ হতে হবে। যদি সেই কনস্টিটিউশনের অথরিটি নিয়ে প্রশ্ন না তোলার জায়গা থাকে তাহলে এই দুটো কোয়ালিটিস কনস্টিটিউশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে ন্যায্য, অর্থাৎ একটা কনস্টিটিউশন সে তার সিটিজেনদের কতখানি ন্যায্যতা, কতখানি জাস্টিস প্রোভাইড করতে সক্ষম হচ্ছে, এটা হচ্ছে কোনো একটা কনস্টিটিউশন কতখানি লোকের কাছে মান্যতা পাবে, তার সিটিজেনদের কাছে কতখানি মান্যতা পাবে, অথবা একটা অথরিটি অফ কনস্টিটিউশন কতখানি ডিটারমিন্ড হবে, সেটা নির্ভর করে কনস্টিটিউশন কতটা জাস্ট তার ওপর। আর দ্বিতীয়ত কনস্টিটিউশন কতটা এফেক্টিভ। হতে পারে কোনো একটা দেশের কনস্টিটিউশন তৈরি হয়েছে, তাতে প্রচুর ভালো ভালো রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে যে এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনে চললে আমার দেশ উন্নতির পথে এগোবে, কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে কাজে লাগাবার যথেষ্ট কোনো পন্থা বলে দেওয়া হয়নি, অথবা সেগুলোকে ইমপ্লিমেন্ট করার কোনো ব্যবস্থা করা হয়নি, অর্থাৎ কি কনস্টিটিউশন এফেক্টিভ নয়। তাহলে এই রকম কনস্টিটিউশন কি আমাদের কোনো কাজে লাগবে? সেই কনস্টিটিউশনের কি কোনো অথরিটি থাকবে? থাকবে না। তাহলে কনস্টিটিউশনকে হতে হবে দুটো কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে, একটা হচ্ছে জাস্ট কনস্টিটিউশন, একটা হচ্ছে এফেক্টিভ কনস্টিটিউশন। এবার এই জাস্ট আর এফেক্টিভ কনস্টিটিউশন হতে গেলে যে কোনো কনস্টিটিউশনের তিনটে গুণ বা তিনটে কোয়ালিটিস দেখতে হবে আমাদের। প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে মোড অফ প্রমালগেশন। মোড অফ প্রমালগেশন মানে কি? প্রমালগেশন মানে হচ্ছে কোনো একটা কনস্টিটিউশন কিভাবে গঠিত হয়েছে, কিভাবে সেই কনস্টিটিউশনটা ফর্মড হয়েছে, সেই পদ্ধতির ওপর নির্ভর করে সেই কনস্টিটিউশন তার সিটিজেনদের কাছে কতখানি অ্যাকসেপ্টেড হবে। এটা হচ্ছে প্রথম গেল মোড অফ প্রমালগেশন। 2 নম্বর, কনস্টিটিউশনের মধ্যে সাবস্ট্যান্টিভ প্রভিশনস থাকতে হবে। সাবস্ট্যান্টিভ প্রভিশনস মানে কি? সাবস্ট্যান্টিভ প্রভিশন মানে হচ্ছে মূল বিধান, অর্থাৎ কনস্টিটিউশনের যে কন্টেন্ট থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, ধরো বইমেলায় তো সদ্য গেল, আমরা বইমেলায় কোনো বই কিনতে গেছি। এবার একটা বইয়ের মলাট দেখে আমার খুব পছন্দ হলো, শুধুমাত্র মলাট দেখেই কি আমরা সেই বইটা কিনে নিই না। আমরা প্রথমে তার ইন্ডেক্স দেখি, আমরা উল্টে দেখি যে সেই বইয়ের মধ্যে কি কি জিনিস রয়েছে, কি কি তার সাবজেক্ট ম্যাটার, তার কি কি কন্টেন্ট রয়েছে। সেই কন্টেন্টগুলো যদি আমাদের ভালো লাগে তাহলেই কিন্তু আমরা সেই বইটা কিনি। কনস্টিটিউশনের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, অর্থাৎ সেই কনস্টিটিউশনের মধ্যে কি কি সাবস্ট্যান্টিভ প্রভিশনস থাকবে, অর্থাৎ সেই কনস্টিটিউশনের মূল বিষয়বস্তুটা কি, সেইটা যদি আমার কাছে অ্যাকসেপ্টেবল হয় তাহলেই কিন্তু আমি সেই কনস্টিটিউশনটা মেনে নেব, নইলে কিন্তু আমি কনস্টিটিউশনটাকে আমার কনস্টিটিউশন বা আমার দেশের কনস্টিটিউশন বলে স্বীকার করব না। আর 3 নম্বর হচ্ছে ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন। কনস্টিটিউশন সবসময় আমরা দেখেছি একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করে, একটা কোঅর্ডিনেশন তৈরি করার চেষ্টা করে। কিসের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে? এই যে আমাদের স্টেট বা আমাদের কান্ট্রি, তার মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশনস থাকে, বিভিন্ন অর্গানাইজেশনস থাকে। এই অর্গানাইজেশনগুলোর যে ক্ষমতা, তাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, সেটাও কিন্তু কনস্টিটিউশনের একটা বিরাট কাজ। অর্থাৎ কনস্টিটিউশন তখনই তার কনস্টিটিউশনকে তখনই অথরাইজ করা সম্ভব হবে যদি সে তার নিজের যে ব্যালেন্সিং পাওয়ারটা সেটা সে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। তাহলে আমরা দেখলাম যে কনস্টিটিউশনের অথরিটি 3টে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মোড অফ প্রমালগেশন, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ প্রভিশন, আর আরেকটা হচ্ছে ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন। এবার এই যে 3টে সাব পয়েন্ট তোমাদের বইতে দেওয়া আছে, তার প্রথম সাব পয়েন্টটা আমরা আজকের ক্লাসেই পড়ব, যেটা হচ্ছে মোড অফ প্রমালগেশন। আর বাকি যে দুটো সাবস্ট্যান্টিভ প্রভিশন আর ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন, এই দুটো আমরা পরের ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে মোড অফ প্রমালগেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। আমরা একটুখানি ছোট করে বুঝে নিয়েছি মোড অফ প্রমালগেশন মানে হচ্ছে একটা কনস্টিটিউশনকে কি করে ফর্ম করা হয় বা কেমন করে একটা কনস্টিটিউশন তৈরি হয়। হাউ আ কনস্টিটিউশন কামস ইনটু বিং, হু ক্রাফটেড ইট, কারা এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছে, অ্যান্ড হাউ মাচ অথরিটি ডিড দে হ্যাভ। কনস্টিটিউশনকে তো তৈরি করা হয়েছে, কনস্টিটিউশন তো নিজে নিজে তৈরি হয়ে যাবে না, কোনো মানুষরাই তাকে তৈরি করেছে। তারা হতে পারেন কোনো দেশের পলিটিক্যাল লিডার, তারাই কনস্টিটিউশন তৈরি করেছেন। কিন্তু এই যে পলিটিক্যাল লিডাররা কনস্টিটিউশন তৈরি করেছেন, তাদেরকে কে অথরিটি দিয়েছে, তাদেরকে কে এই দায়িত্বটা দিয়েছে, তাদের ওপর কি করে আমরা ভরসা করতে পারবো যে তিনি যে কনস্টিটিউশনটা বা তারা যে কনস্টিটিউশন তৈরি করবেন সেটা আমাদের দেশে এফেক্টিভ হবে বা গ্র্যান্টেড হবে। তাহলে আমরা দেখছি মোড অফ প্রমালগেশন কনস্টিটিউশনের মান্যতা প্রাপ্তির ক্ষেত্রে বা স্বীকৃতি প্রাপ্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধরা যাক আমি কোনো একটা কনস্টিটিউশন তৈরি করব আমার দেশের জন্য, আমি রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করব যে আমার দেশ কিভাবে চলবে, কেমন করে তার বিভিন্ন অর্গানাইজেশনগুলো তাদের কাজকর্ম করবে। কিন্তু কেউ কি সেটা মানবে? কেউ মানবে না। সেটা কেন মানবে না? কারণ আমার সেই অথরিটি নেই। এই অথরিটি কোথা থেকে আসে? এই অথরিটি আসে
মানুষের কাছে যে অ্যাকসেপ্টেন্স, সিটিজেনের কাছে যে অ্যাকসেপ্টেন্স, সেখান থেকেই অথরিটি আসে। ধরা যাক কোনো একটা কনস্টিটিউশন তৈরি হলো কোনো দেশের, কারা সেই কনস্টিটিউশন তৈরি করলো? মিলিটারি লিডাররা। এবার মিলিটারি লিডাররা কিন্তু সাধারণভাবে তারা ভয় দেখিয়ে, তারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করে সাধারণত ক্ষমতায় আসেন। এইবার তারা যে কনস্টিটিউশন তৈরি করেন, সেই কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা সেগুলোর কোনো রকম রিফ্লেকশন সেই কনস্টিটিউশনে থাকে না। তারা সেই কনস্টিটিউশনটাকে বা সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবার আমি যদি দেখি যে আমার কনস্টিটিউশন আমার ভালোর জন্য কোনো কাজ করছে না, আমার দেশের অগ্রগতির জন্য কোনো কাজ করছে না, কোনো একটা কনস্টিটিউশন জোর করে আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অ্যাজ আ সিটিজেন আমি কি সেটা মেনে নিতে পারবো? আমি সেটা মেনে নিতে পারবো না। সেই জন্য কনস্টিটিউশন ক্রাফটেড বাই মিলিটারি লিডার্স যদি হয়, সেই কনস্টিটিউশন হয়ে যায় ডিফাঙ্কড। কেন? কারণ সেটা পপুলার নয়, তার পিছনে জনগণের সম্মতি থাকে না, জনগণ সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করতে পারে না। আর কি? ফেলস টু রিফ্লেক্ট পিপলস অ্যাসপিরেশনস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা। একটা কনস্টিটিউশনের মেন কাজ আমরা পড়েছিলাম যে সেই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সে রিফ্লেক্ট করবে, যে আমার দেশের মানুষের চাহিদা এটা এবং সেই চাহিদা পূরণে কোন পথে আমার দেশকে অগ্রসর হতে হবে। একটা মিলিটারি লিডার যদি কনস্টিটিউশন তৈরি করে, তার কিন্তু কোনো দায় নেই যে সেই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কী বা কোন দিকে গেলে একটা দেশের উন্নতি হতে পারে, এইসব ব্যাপারে ভাবনা চিন্তা করার কোনো দায় তার থাকে না। সেই জন্য এই যে কনস্টিটিউশন যদি মিলিটারি লিডারের দ্বারা তৈরি করা হয়, সেই কনস্টিটিউশন হয় টোটালি ডিফাঙ্কড। তাহলে আমরা দেখছি, যদি আমরা আমাদের পৃথিবীতে যে সমস্ত সাকসেসফুল কনস্টিটিউশনগুলো আছে সেইগুলোর দিকে যদি আমরা তাকাই, তার কিছু কমন ফিচার্স আমরা দেখতে পাই। সাকসেসফুল কনস্টিটিউশন কোথায় কোথায় আছে, যেমন আমরা বলতে পারি আমাদের দেশের কনস্টিটিউশন একটা সাকসেসফুল কনস্টিটিউশন, সাউথ আফ্রিকার কনস্টিটিউশন একটা সাকসেসফুল কনস্টিটিউশন। এবার তোমরা বলবে যে আমাদের দেশের কনস্টিটিউশন যে সাকসেসফুল সেটা আমরা কেমন করে ডিসাইড করছি? সাকসেসফুল কনস্টিটিউশন মানে হচ্ছে, এই যে ধরো স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেছে, আমাদের মনে কিন্তু কনস্টিটিউশন নিয়ে কোনো রকম অবিশ্বাস বা ভরসাহীনতার জায়গা তৈরি হয়নি। আমরা কখনো বলতে পারি না, এখনও অবধি বলতে পারছি না যে কনস্টিটিউশন আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কনস্টিটিউশনে ঘটেনি, বা এই কনস্টিটিউশনকে আমরা আর মেনে নেব না কারণ সেটা আমাদের উন্নতিতে, আমাদের অগ্রগতিতে সহায়ক হচ্ছে না। অর্থাৎ এই যে আমাদের দেশে এখনও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রয়েছি, আমাদের মধ্যে এখনও যথেষ্ট কোঅর্ডিনেশন রয়েছে, আমরা ভারতীয় হিসেবে যে এই যে জোটবদ্ধভাবে এখনও আছি, সেটা কে করে রাখতে পেরেছে? কনস্টিটিউশন করে রাখতে পেরেছে। এইখানেই কিন্তু আমাদের কনস্টিটিউশন সাকসেসফুল। কারণ ভারতের মধ্যে মানে বিভিন্ন রকম সোসাইটির মধ্যে বিভিন্ন রকম ডিফারেন্সেস থাকলেও আমরা কিন্তু ভারতীয় হিসেবে এখনও জোটবদ্ধ এবং আমরা এখনও অবধি আমাদের কনস্টিটিউশনকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করে চলছি, সেই জন্য কনস্টিটিউশন সাকসেসফুল। এবার এই যে সাকসেসফুল কনস্টিটিউশন, এর পিছনে কিছু কারণ থাকে। যেমন প্রথম কারণ আমরা দেখছি লং হিস্ট্রি অফ ন্যাশনালিস্ট মুভমেন্ট। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে দেখব যে ভারত যখন ব্রিটিশ শাসনে ছিল তখন কিন্তু আমাদের দেশের যে সমস্ত ফ্রিডম ফাইটাররা তারা তাদের বিরুদ্ধে ভীষণ রকম লড়াই করেছে, ফ্রিডম স্ট্রাগল চালিয়েছে, এবং এই ফ্রিডম স্ট্রাগলের যারা নেতা তারা কিন্তু দেশের সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে এসেছে। মানে এই যে আমরা বলছি ন্যাশনালিস্ট মুভমেন্ট তো হাত পাওয়ালা কোনো মানুষ না যে সে একা একা চলতে থাকবে। তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের মধ্যে থেকেই কিন্তু নেতারা উঠে এসেছেন। যে নেতাদের সবথেকে বড় কোয়ালিটি ছিল যে তারা মানুষকে পরিচালিত করতে জানতেন, তারা জানতেন যে আমাদের দেশের মানুষের কি কি চাহিদা, কোথায় কোথায় তাদের কষ্ট, কোথায় তাদের ওপর অত্যাচার হচ্ছে, কেমন করে তাদের ওপর শোষণ নিপীড়ন হচ্ছে, এবং এইগুলোর মাধ্যমে তারা একটা ন্যাশনালিস্ট মুভমেন্টকে চালিয়ে নিয়ে গেছেন। এই যে ন্যাশনালিস্ট মুভমেন্টের একটা লম্বা ইতিহাস আমাদের রয়েছে, এই লম্বা ইতিহাসটা কিন্তু কনস্টিটিউশন তৈরির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে। কনস্টিটিউশন যদি একটা ফল ফুলওয়ালা গাছ হয় তাহলে এই লং হিস্ট্রি এটা কিন্তু সারের কাজ করেছে, ফার্টিলাইজারের কাজ করেছে, কেমন করে একটা সুন্দর কনস্টিটিউশন, সাকসেসফুল কনস্টিটিউশন তৈরি করা হবে সেই বিষয়ে। 2 নম্বর কথা আমরা দেখব এবিলিটি টু টেক অ্যালং ডিফারেন্ট সেকশনস অফ দ্য সোসাইটি। একটা কনস্টিটিউশন সবসময় কী চেষ্টা করা উচিত তার, যে আমাদের দেশের যত ডিফারেন্ট সেকশনস আছে তাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলার। অর্থাৎ এই যে আমাদের দেশে বিভিন্ন রকম ভাগ আছে, যেমন সেটা হতে পারে কাস্টের বেসিসে, ল্যাঙ্গুয়েজের বেসিসে, রিলিজিয়ানের বেসিসে, এই সমস্ত ভাগ যত বেশি থাকবে তত বেশি মতের পার্থক্যও কিন্তু মানুষের মধ্যে থাকবে। এবার কনস্টিটিউশন তো একটাই ডকুমেন্ট,
আমাদের সবার অ্যাকসেপ্টেন্স ছাড়া সেই কনস্টিটিউশনকে আমাদের দেশে লাগু করা কিন্তু সম্ভবপর নয়। সেই জন্য যদি কোনো কনস্টিটিউশন বলে যে আমি শুধুমাত্র হিন্দুদের হয়ে কথা বলবো, আমি মুসলিমদের কথা বলবো না বা আমি খ্রিস্টানদের কথা বলবো না, তাহলে কি সেই দেশের সমস্ত নাগরিকরা সেই কনস্টিটিউশনকে মেনে নেবে? মেনে নেবে না। তাহলে কনস্টিটিউশনের সেই গুণ থাকা দরকার যে গুণটা থাকলে সে সকলের সুযোগ সুবিধা, সকলের সুবিধা অসুবিধা, সকলের গোলস অ্যান্ড অ্যাসপিরেশনসের কথা বলবে। তাই বলছে কনস্টিটিউশনের কী থাকতে হবে? এবিলিটি টু টেক অ্যালং ডিফারেন্ট সেকশনস অফ দ্য সোসাইটির বিভিন্ন সেকশন, তাদেরকে সকলকে একসঙ্গে জোটবদ্ধ ঐক্যবদ্ধ করে নিয়ে চলার যে ক্ষমতা, সেটা কনস্টিটিউশনের থাকতে হবে। তৃতীয়ত কি? ড্রাফটেড বাই পিপল উইথ পপুলার ক্রেডিবিলিটি। কনস্টিটিউশন কাদের দ্বারা তৈরি হবে? সেই সমস্ত মানুষের দ্বারা তৈরি হবে যাদের পপুলার ক্রেডিবিলিটি থাকবে। ক্রেডিবিলিটি মানে কি? ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। এই যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাসযোগ্যতা কেমন করে তৈরি হয়? এই বিশ্বাসযোগ্যতা কেমন করে তৈরি হয়? বিশ্বাসযোগ্যতা তৈরি হয় বিভিন্ন রকমভাবে। তার প্রধান একটা বিশ্বাসযোগ্যতা তৈরির যে মূল ভিত্তি, সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। এই যে আমরা বলছি লং হিস্ট্রি অফ ন্যাশনালিস্ট মুভমেন্ট, এই ন্যাশনালিস্ট মুভমেন্টটা যে সমস্ত নেতারা, যে সমস্ত পলিটিক্যাল লিডাররা এগিয়ে নিয়ে গেছেন, তারা মানুষের মধ্যে থেকেই উঠে এসেছেন। মানুষের সঙ্গে তাদের একটা নিবিড় যোগাযোগ ছিল এবং এই যে নিবিড় যোগাযোগ, এটাই কিন্তু তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিল। যেমন আমরা যদি মহাত্মা গান্ধীর কথা দেখি, আমরা যদি বি.আর. আম্বেদকরের কথা দেখি, কিংবা আমরা যদি বলি জওহরলাল নেহরুর কথা, তাহলে এনারা প্রত্যেকেই এমন একজন লিডার যারা দেশের মানুষের সঙ্গে খুব সম্পৃক্তভাবে যুক্ত ছিলেন। প্রত্যেকটা সেকশনের মানুষ, প্রতিটা জাতি ধর্মের মানুষ এদের ওপর এতটাই ভরসা করতেন, এদেরকে নেতা হিসেবে এতটাই স্বীকৃতি দিয়েছেন যে এই সব নেতারা যখন কনস্টিটিউশন তৈরি করতে গেলেন, তার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু কখনো দেশের মানুষের মনে কোনো প্রশ্ন ওঠেনি। তাহলে ড্রাফটেড বাই পিপল উইথ পপুলার ক্রেডিবিলিটি, এটা কিন্তু সাকসেসফুল কনস্টিটিউশন তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ। আর লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে সেলফিশ ইন্টারেস্ট ওয়াজ নট দ্য এজেন্ডা। কনস্টিটিউশন তৈরির যে এজেন্ডা, সেটা কখনোই ব্যক্তিগত স্বার্থের দ্বারা পরিচালিত হতে পারে না। এইটার সঙ্গে কিন্তু আগের যে পয়েন্টটা, সেটা অনেকখানি রিলেটেড। অর্থাৎ এই যে নেতাদের যে পপুলার ক্রেডিবিলিটি ছিল, ভীষণ রকম তাদের যে বিশ্বাসযোগ্যতা ছিল, এই বিশ্বাসযোগ্যতা কেন ছিল? কারণ দেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করতেন যে তারা কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য, তারা কখনো তাদের সেলফিশ নিডের জন্য কনস্টিটিউশনকে ইউজ করবেন না। তারা যে কনস্টিটিউশনটা ফর্ম করবেন, সেটা দেশের প্রত্যেকটা মানুষের ভালোর জন্য, দেশের যাতে অগ্রগতি হয় সেই জন্য এই যে বলছে সেলফিশ ইন্টারেস্ট ওয়াজ নট দ্য এজেন্ডা, এটা যে কোনো সাকসেসফুল কনস্টিটিউশন তৈরির একটা প্রাথমিক ধাপ। এবার একটা কনস্টিটিউশন যখন তৈরি হয়, সেই কনস্টিটিউশনটাকে তো কিছু পলিটিক্যাল লিডাররা যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করলেন, তারা কনস্টিটিউশনটাকে বহু বছর ধরে, 2-3 বছর ধরে আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখেছি, সেই সময় ধরে তারা বিভিন্ন রকম রিসার্চ করে, বিভিন্ন আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোর নিয়ে ভাবনা চিন্তা করে, অন্যান্য দেশের সংবিধান দেখে তারা আমাদের দেশের সংবিধান তৈরি করেছিলেন। এবার এই যে সংবিধান একটা তৈরি হলো, সেটা দেশের মানুষের সামনে কেমন করে উপস্থাপন করা হবে? সেটা দেশের মানুষের সামনে একদিন রাখা হবে রেফারেন্ডামের জন্য। রেফারেন্ডাম মানে কি? রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, যেটাকে আমরা বলি যে দেশের জনগণ সেই সংবিধানটা পড়ে তারা তাকে হয় স্বীকৃতি দেবে যে হ্যাঁ, এই সংবিধানে আমি যা যা চাই আমার দেশের কাছ থেকে, আমার যে যে আশা আকাঙ্ক্ষা, আমার যে যে কথা, আমার যে যে চিন্তাভাবনা, সেগুলোই সংবিধানে প্রতিফলিত হয়েছে। আমি আমার দেশকে যেভাবে দেখতে চাই সেটাই সংবিধানে প্রতিফলিত হয়েছে, অতএব আমি এই সংবিধানটা অ্যাকসেপ্ট করলাম। এটা হতে পারে একটা মত। অথবা আর একটা মত হতে পারে যে এই সংবিধানটা আমাদের সিটিজেনদের কথা ভাবেনি, শুধুমাত্র নেতাদের সেলফিশ নিডের কথা বলেছে, অতএব এই সংবিধানটা আমরা অ্যাকসেপ্ট করব না। এই যে ভোটাভুটির প্রসেসটা, এটাকে বলা হয় রেফারেন্ডাম। রেফারেন্ডামে কি হয়? অল দ্য পিপল ভোট ফর দ্য ডিজায়ারেবিলিটি অফ আ কনস্টিটিউশন। একটা কনস্টিটিউশন ডিজায়ারেবল কিনা, সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হবে কিনা, সেটা কোন প্রসেসের মাধ্যমে বোঝা যায়? সেটাই রেফারেন্ডাম, বা আমরা যেটাকে খুব সহজ কথায় বলতে পারি ভোটাভুটি, তার মাধ্যমে একটা কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করা হয়। এইবার আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়নি। কোনো রকম রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়নি, তার মানে কি আমরা এটা বলবো যে আমাদের দেশের কনস্টিটিউশনের পিছনে কোনো জনগণের মতামত বা পপুলার কনসেন্টকে গুরুত্ব দেওয়া হয়নি? তাহলে আমাদের দেশের কনস্টিটিউশন কেমন করে অ্যাডপ্টেড হলো? এটা তো অ্যাডপ্টেড হওয়ার কথা ছিল না।
এইখানে আমাদের দেশের কনস্টিটিউশনের একটা ইউনিক ফিচার আছে। ইউনিক ফিচার কী আছে? এই যে আমরা বলেছিলাম যে আমাদের যে সমস্ত নেতারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিলেন তারা দেশের সমস্ত সেকশনের মানুষকে নিয়ে তারা চলার মতো তাদের ক্ষমতা ছিল, তাদের সেই পপুলার ক্রেডিবিলিটি ছিল, তাদের এতটাই পপুলার ক্রেডিবিলিটি ছিল যে কখনোই দেশের মানুষরা তাদের ওপর অবিশ্বাস করতে পারেননি বা তাদের ওপর ভরসা করবেন না, এই কথাটা তাদের ভাবনার বাইরে ছিল। সেই জন্য সেই মানুষগুলো যখন কনস্টিটিউশন তৈরি করতে গেলেন তখন তারা যে কনস্টিটিউশনটা তৈরি করলেন সেই কনস্টিটিউশনটাই সেই নেতাদের যে ক্রেডিবিলিটি সেখান থেকেই একটা বিশ্বাসযোগ্যতা ইনহেরিট করেছিল। অর্থাৎ এখানে কনস্টিটিউশনকে আলাদা করে ক্রেডিবিলিটি প্রমাণ করার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমাদের নেতারা এতটাই ক্রেডিবল ছিলেন। আর কি, আর আমাদের দেশের সমস্ত সেকশন থেকে এক একজন করে রিপ্রেজেন্টেটিভ প্রায় সমস্ত সেকশন থেকেই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন, যারা নিজের নিজের ক্ষেত্রের মানুষদের কথা, তাদের অভাব অভিযোগ, তাদের আশা আকাঙ্ক্ষার কথা কনস্টিটিউশনে তুলে ধরেছিলেন। সেই জন্য যদিও আমাদের দেশে কোনো রকম রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়নি, তাহলেও কিন্তু সেই কনস্টিটিউশনকে মানুষের মেনে নিতে কোনো রকম কোনো অসুবিধে তৈরি হয়নি। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ একটা কনস্টিটিউশন কোথা থেকে তার অথরিটি পায়। আমরা যে কনস্টিটিউশনকে বলছি হায়েস্ট ল অফ দ্য ল্যান্ড, এই বলার পিছনে যে কারণটা, যে লজিকগুলো কাজ করে, সেই লজিকগুলোর মধ্যে আজকে আমরা কয়েকটা বোঝার চেষ্টা করলাম। এবং আমরা আজকে পড়লাম মোড অফ প্রমালগেশন। একটা কনস্টিটিউশন কেমন করে তৈরি হচ্ছে তার ওপর যে একটা কনস্টিটিউশনের ক্রেডিবিলিটি ডিপেন্ড করে কেমনভাবে, সেইটা আমরা আজকে বুঝলাম। আর পরের ক্লাসে আমরা দেখব কেমন করে সাবস্ট্যান্টিভ প্রভিশনস আর ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন এই দুটো কিভাবে একটা কনস্টিটিউশনের অথরিটিকে ডিফাইন করে। তাহলে আজকে ক্লাসের শেষে একই রকমভাবে আমরা একটা বোনাস টিপ দেখে নেব। The Indian Constitution is the longest written constitution containing 448 articles in 25 parts, 12 schedules and 104 amendments as of now. এখনও অবধি আমাদের কনস্টিটিউশনে 104টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। এই যে আমরা বলছিলাম না, কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার ইভলভ করার ক্ষমতা। সোসাইটি চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে কনস্টিটিউশনকেও তো চেঞ্জ হতে হবে। 70 বছর আগে আমার দেশ যা ছিল, আমার সোসাইটি যেমন ছিল, 70 বছর পরে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য সেই পরিবর্তনের ফল হিসেবে কিন্তু এখনও অবধি 104 বার কনস্টিটিউশন পরিবর্তন হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও অনেকবার সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রেখে কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে। আর আমাদের কনস্টিটিউশন হচ্ছে বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান, যাতে 448টা আর্টিকেল আছে আর কতগুলো পার্ট আছে? 25টা পার্ট আছে। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করব। পরের ক্লাসে আমরা পড়ব সাবস্ট্যান্টিভ প্রভিশনস আর ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন।